গত ৪৮ ঘন্টায় ইসরায়েলের সর্বোচ্চ পদের জেনারেলের গাড়ি উড়িয়ে দিল হিজবুল্লাহর ড্রোন। অন্যদিকে ওমান সাগরে আমেরিকার বিলিয়ন ডলারের ডেস্ট্রয়ারের উপর আশ্রয় পড়ল ইরানের ক্ষেপণাস্ত্রের ঝড়। আর এই দুটো ঘটনা আলাদা আলাদা মনে হলেও ভেতরের সুতোটা একই জায়গায় গিয়ে মিলেছে। আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। দক্ষিণ লেবাননের একটি প্রত্যন্ত গ্রামে ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল উরি গার্ডিন তার মাঠ পর্যায়ের অফিসারদের সঙ্গে বৈঠক করছিলেন, সামরিক দিক নির্দেশনা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে হিজবুল্লাহর একটি এফপিভি বিস্ফোরণ ড্রোন সরাসরি তার সাজোয়া গাড়িতে আঘাত করে। গাড়িটি মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। জেনারেল কয়েক সেকেন্ড আগেই গাড়ি থেকে নেমেছিলেন, এটাই তাকে বাঁচিয়েছে। কিন্তু এই ঘটনা যতটা না শারীরিক আঘাত, তার চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক আঘাত। ইসরায়েলের চ্যানেল কান, যেটি সরকারি অনুমোদন ছাড়া এই ধরনের সামরিক তথ্য প্রকাশ করে না, তারাই এই খবর নিশ্চিত করেছে। এর মানে হলো ঘটনাটা এতটাই গুরুতর যে চেপে রাখা সম্ভব হয়নি। পাশাপাশি ইসরায়েলের আলমা রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স ইনস্টিটিউটের বিশ্লেষণ বলছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। হিজবুল্লাহ একটি সুনির্দিষ্ট সামরিক মতবাদ বা ডকট্রিন অনুসরণ করছে, যার মূল লক্ষ্য হলো ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড চেইনকে ভেঙে ফেলা। দক্ষিণ লেবাননের সীমান্ত লাগোয়া পাহাড়ি অঞ্চলে ইসরায়েলের যেসব অস্থায়ী বাংকার ও সামরিক পোস্ট ছিল, সেগুলোতে গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চলেছে। প্রতিটি হামলা আগেরটার চেয়ে বেশি নিখুঁত, প্রতিটি আঘাত আগেরটার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে। কিন্তু এখানে বিষয়টা আরো জটিল হয়ে যায়। হিজবুল্লাহ যে ড্রোনগুলো ব্যবহার করছে সেগুলো সাধারণ কোয়াডপ্টার না, এগুলো ইরানের তৈরি উন্নত এফপিভি আত্মঘাতী ড্রোন, যেগুলো ফার্স্ট পার্সন ভিউ ক্যামেরা দিয়ে রিয়েল টাইমে টার্গেটে গাইড করা যায়। গতি বেশি, শব্দ কম, র্যাডারে ধরা পড়ে না। আর দাম, একটি প্যাট্রিয়ট মিসাইলের দামে শখানেক এফপিভি ড্রোন বানানো সম্ভব। এখানেই অর্থনৈতিক হিসাবটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ইসরায়েল একটি আয়রন ডোম ইনসেপ্টর ছুটতে গেলে খরচ হয় $40,000 থেকে $50,000, অথচ যে ড্রোনটি তাদের জেনারেলের গাড়ি উড়িয়ে দিল তার দাম হয়তো $500 না। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডর। প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই প্রণালী দিয়ে যায়। এই অঞ্চলে আমেরিকার দশকের পর দশক ধরে নৌ আধিপত্য বজায় রেখে এসেছে। কিন্তু গত বুধবার সেই আধিপত্যে যে ফাটল ধরেছে, সেটা সহজে জোড়া লাগানো যাবে না। ঘটনার শুরুটা হয়েছিল মার্কিন নৌবাহিনীর উস্কানি দিয়ে। হরমুজ প্রণালীতে একটি ইরানি তেল ট্যাঙ্গারে এবং ক্যাশম দ্বীপের একটি যোগাযোগ টাওয়ারে আমেরিকা হামলা চালায়। পেন্টাগনের হিসাব ছিল এটা সীমিত আঘাত, ইরান হয়তো কূটনৈতিক প্রতিবাদ করবে অথবা সর্বোচ্চ একটি ছোট পাল্টা হামলা করবে। কিন্তু তেহরান পুরো হিসাবটাই উল্টে দিল। ইরানের সশস্ত্র বাহিনীর জনসংযোগ দপ্তর থেকে জারি করা বিবৃতি অনুযায়ী ওমান সাগরে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর একটি প্রধান ডেস্ট্রয়ারের উপর ইরান শত প্রিসিশন গাইডেড ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। এই ডেস্ট্রয়ারটি একটি সেন্টকম নেটওয়ার্কের মূল কমান্ড অ্যান্ড কন্ট্রোল হাব। পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অপারেশনের নির্দেশনা এখান থেকেই দেওয়া হতো। ক্ষেপণাস্ত্রের প্রথম ওয়েভেই ডেস্ট্রয়ারের ডিফেন্স গ্রিড ভেঙে পড়ে। ইজিস সিস্টেম, যেটাকে আমেরিকার বিশ্বের সবচেয়ে উন্নত নৌ প্রতিরক্ষা ব্যবস্থা বলে দাবি করত, সেটি একযোগে আসা এত সংখ্যক মিসাইল মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। শুধু ওমান সাগরে সীমাবদ্ধ থাকলে হয়তো পেন্টাগন বিষয়টা সামনে নিতে পারত, কিন্তু ইরান এবার যেটা করলো সেটা সামরিক ইতিহাসে একটা নতুন অধ্যায়। কুয়েত ও বাহরাইনের সীমানা ছাড়িয়ে একযোগে 5টি ভিন্ন দেশে মার্কিন কোয়ালিশন বেসের উপর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতদিন ধরে যে ধারণা প্রচলিত ছিল ইরান শুধু নিজের আশেপাশের টার্গেটে আঘাত করতে পারে, সেটা এই একটি অপারেশনে পুরোপুরি ভেঙে গেছে। এই পুরো অপারেশনের যে দিকটা সবচেয়ে বেশি নজর কাটছে সেটা হলো ইরানের নতুন অপ্রসিম ডকট্রিন। এতদিন ইরান তুলনামূলক সমপরিমাণ জবাব দিত, জাহাজের বদলে জাহাজ, টাওয়ারের বদলে টাওয়ার। কিন্তু এবার তারা স্পষ্ট করে দিয়েছে ছোট আঘাতের জবাবও হবে সর্বাত্মক। আমেরিকা যদি একটা টাওয়ার ধ্বংস করে, ইরান 5টা দেশের বেসে আঘাত করবে। এই ডকট্রিনের নাম যদি একটা দেওয়া হয়, তাহলে বলা যায় ডিসপ্রপোর্শনাল ডিটারেন্স, মানে অনুপাতহীন প্রতিরোধ। তুমি যদি একটা ঘুষি মারবে, আমি পুরো ঘর ভেঙে দেব। আর এই কৌশলটাই এখন পেন্টাগনের পুরো কস্ট বেনিফিট ক্যালকুলেশনকে উল্টে দিচ্ছে। এই পুরো সামরিক কাঠামোটা ইরান গত 2 দশক ধরে গড়ে তুলেছে এবং এবারই প্রথমবার তারা এটাকে ফুল স্কেলে ব্যবহার করেছে। আপনার কি মনে হয়, এটা শুধু কাকতালীয় যে লেবানন আর ওমান সাগরে একই সময় দুটো বড় অপারেশন হলো?
হিজবুল্লাহ ড্রোন হামলা এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুটো ঘটনা আলাদা আলাদা জায়গায় হয়েছে ঠিকই, কিন্তু এগুলোর পেছনে কমান্ড স্ট্রাকচার, ইন্টেলিজেন্স শেয়ারিং এবং টাইমিং দেখলে বোঝা যায় এটা একটা সমন্বিত অপারেশন। ইরান যখন ওমান সাগরে আমেরিকার প্রধান কমান্ড হাবে আঘাত করছে, ঠিক সেই সময় হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলের কমান্ড চেইনের শীর্ষ ব্যক্তিকে টার্গেট করছে। দুটোর উদ্দেশ্য একই, শত্রুর মস্তিষ্ক ধ্বংস করা। যুদ্ধের শরীর মারলে হাত পা হারায়, কিন্তু মস্তিষ্ক মারলে পুরো শরীর অচল হয়ে পড়ে। ইরান ও হিজবুল্লাহ এখন ঠিক এই কৌশলই অনুসরণ করছে, এবং এটা যে কাজ করছে তার প্রমাণ হলো ইসরায়েলের নিজের মিডিয়াই স্বীকার করেছে তাদের কমান্ড স্ট্রাকচার এই মুহূর্তে প্যারালাইজড। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা তারা বারবার হুমকি দিয়ে এসেছে, তাহলে বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল ধাক্কা আসবে। ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন সবাই এই প্রণালীর উপর নির্ভরশীল, এবং এই দেশগুলোর কোনোটাই চায় না এই অঞ্চলে বড় ধরনের সংঘাত হোক। কিন্তু আমেরিকা যদি আবারও উস্কানি দেয়, তাহলে ইরান যে থামবে সেই আশা এখন আর কেউ করছে না। 1988 সালে অপারেশন প্রেইং ম্যান্টিসে আমেরিকা ইরানের দুটি তেল প্ল্যাটফর্ম ধ্বংস করেছিল। তখন ইরান পাল্টা হামলার সামর্থ্য রাখত না, ফলাফল আমেরিকা সেদিন একতরফা জিতে গিয়েছিল। কিন্তু 2025 সালের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ইরান এখন শুধু পাল্টা মারতে পারে না, মারছে, এবং এমনভাবে মারছে যেটা আমেরিকার সামরিক পরিকল্পনাবিদরা আগে থেকে অনুমান করতে পারেনি। 2020 সালে জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পর ইরান ইরাককে আইন আল আসাদ বেসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সেদিন আমেরিকা কোনো হতাহত হয়নি বলে চেপে গিয়েছিল, যদিও পরে প্রকাশ পায় 100-এরও বেশি সৈন্য মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভুগেছিল। এবারও একই প্যাটার্ন দেখা যেতে পারে। ক্ষয়ক্ষতি চেপে রাখার চেষ্টা হবে, কিন্তু স্যাটেলাইট ছবি ও ওপেন সোর্স ইন্টেলিজেন্স সেটা বেশি দিন লুকাতে দেবে না। লাভবান হচ্ছে রাশিয়া ও চীন, কারণ আমেরিকা যত বেশি মধ্যপ্রাচ্যে আটকে থাকবে, ততই ইন্দো প্যাসিফিক ও ইউরোপীয় থিয়েটার থেকে তারা মনোযোগ সরবে। রাশিয়ার জন্য ইউক্রেন ফ্রন্টে এটা সুবিধাজনক, চীনের জন্য তাইওয়ান প্রণালীতে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল সবচেয়ে বেশি, কারণ তারা এখন একসঙ্গে গাজা, লেবানন এবং ইরান তিনটি ফ্রন্টে লড়ছে। তাদের সেনাবাহিনী ক্লান্ত, রিজার্ভিস্ট ক্ষুব্ধ, অর্থনীতির চাপে ক্রেডিট রেটিং কমছে। আর আমেরিকা, তারা এখন একটা অসম্ভব পরিস্থিতিতে পড়েছে। পিছু হটলে মিত্রদের আস্থা হারাবে, সামনে এগুলে বড় যুদ্ধের ঝুঁকি। আর নির্বাচনের বছরে বড় যুদ্ধ কোনো প্রেসিডেন্টই চান না। পরবর্তী কয়েকদিন আমেরিকা কিভাবে রেসপন্ড করবে সেটার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের সামনের দিনগুলো কেমন হবে। যদি পেন্টাগন বড় ধরনের প্রতিশোধমূলক হামলা পথে যায়, তাহলে এটা আর আঞ্চলিক সংঘাত থাকবে না, একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে। আর সেই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি, সরবরাহ চেইন ভাঙন, পুরো বিশ্ব এক ধাক্কা অনুভব করবে। এখন পুরো বিশ্বের নজর একটাই দিকে, ওয়াশিংটন কি থামবে নাকি আগুনে আরো ঘি ঢালবে? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ইরানের এই পাল্টা আঘাত কি মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য তৈরি করবে নাকি আরো বড় সংঘাতের দরজা খুলে দেবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। আর এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।